সামনে থেকে কোনো আদর্শের জায়গা থেকে এক হয়েছেন, নাকি আপনারা একটা অক্সিলারি ফোর্স মানে সংখ্যা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন? জনাব মেঘবালা বসু একটু যদি বলতেন, রনিকেও একটু অ্যাড্রেস করেন যে এই ফেসিবাদ। জি জি, বুঝতে পেরেছি। আপনার যে শেষ প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর আমি উত্তর দিব না এই সেন্সে যে আসলে আমাদের রোল কি ছিল, উই উইল লেট হিস্ট্রি ডিসাইড ইট ফর ইটসেলফ। আমাদের বড় কোনো মিডিয়া হাউস নাই, আমরা বড় কোনো কিছুর মানে আমাদের যে অবদান, এটা কোনো কি বলবো মানে বট আইডি দিয়া বলেন বা হাজার হাজার বিশাল স্ট্রাকচারাল এলিমেন্ট দিয়ে এটা পোর্ট্রে করার কোনো উপায় নেই, আমি চেষ্টাও করবো না। আমি বলবো যে আমরা কোথায় ছিলাম সেগুলো খুব প্রত্যক্ষ, কারণ আমরা কোনো এমবিসির সাথে মিটিং করি নাই, তো আমরা মোটামুটি মাঠে ছিলাম পুরোটা সময়। তো মাঠে মানুষজন দেখছে, এবং যারা ওই সময় অন্যান্য শক্তি যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল, তারা এটা ইভ্যালুয়েট করবে। আপনি মন খারাপ করেন, আমি শুধু প্রশ্নটা করি যে আপনারা কি না 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 আমি জুলাই আগস্টের আন্দোলনে আপনারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, সেটা আমি দেখেছি, আমি এটা সাক্ষ্য। কারণ হচ্ছে যে আমি সারাক্ষণই তখন কানেক্টেড থাকতাম, নানাভাবে টেলিভিশনে যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি আমি আসলে দেখতে পেরেছি নানা কারণে। এখন মেঘমালাল, আমাদের প্রশ্নটা যদি আমি অন্যভাবে করি, আপনাদের কোন ইডিওলজি আসলে জুলাই স্পিরিটের মধ্যে আছে সেটা থেকেও যদি একটু বলেন। আগের অনিটটা যদি একটু বলে নেন যে আন্দোলনটা মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধপন্থী। সো আমাদের কাছে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে একটা বৈষম্যহীনতার সমাজ, যেই সমাজে মানে অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, এইসব জায়গায় সাম্য থাকবে। আমরা দেখতে পাইছি শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে কাজে লাগায়, মুক্তিযুদ্ধের নামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, এবং তারা মুক্তিযুদ্ধের যে সাম্যের আইডিয়া, সেই সাম্যের আইডিয়া থেকে অনেক দূরে যায়। মুক্তিযুদ্ধ ব্যাপারটাকে একটা ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ, সেকেন্ড ক্লাস সিটিজেনশিপের মতো করে হচ্ছে কিছু সার্টিফিকেট ধারীর জন্য একটা আলাদা ব্যবস্থা করে দিচ্ছেন, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশে যে একটা বৃহত্তর যুব সমাজ, সেই যুব সমাজ তার যে কর্মসংস্থানের জায়গা, সেই কর্মসংস্থানের জায়গা থেকে ব্যাহত হচ্ছে। তো আমরা আমাদের প্রো লিবারেশন যে অবস্থান, আমাদের যে প্রো 71 অবস্থান, সেই প্রো 71 অবস্থানের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ে অংশগ্রহণ করা আমাদের জন্য খুব জরুরি। 5ই আগস্ট 36শে জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিশাল জমায়েত আসছিল, ওই জমায়েতের সামনে আপনারা দেখবেন এখনো টেলিভিশনে করলে একটা বড় ব্যানার ছিল। ওই ব্যানারের উপরের স্লোগানটা আমার কয়েন করা আর কি, সেটা হচ্ছে স্বৈরাচারের হয়নি পতন, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে ওঠো বীর জনতা, গর্জে ওঠো বাংলাদেশ। এখন ওইটা গ্রহযাত্রার ব্যানার ছিল, পরবর্তীতে ওই বড় মিছিল সেই ব্যানারটা সামনে ছিল। সো দ্যাট ওয়াজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। আওয়ামী লীগের হাত, বামপন্থী আওয়ামী লীগের ফেসিবাদী হাত, এটা একটু আমি বলতে চাই, আমি প্রশ্নটা বুঝেছি। সেটা হচ্ছে যে আচ্ছা, কয়েকটা জিনিস খুব ক্লিয়ার হওয়া দরকার। যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড 2012 সালে ঘটছে, শেয়ার বাজার কেলেঙ্কারি 2012 সালে ঘটে গেছে, সাগর রুনি হত্যাকাণ্ড 2012 সালে ঘটে গেছে। 2013 সালের আগ পর্যন্ত শেখ হাসিনা একজন খুব ভালো মানুষ, সে ভালো মতো চালাচ্ছিলেন, তার কোনো কিছু ছিল না। তারপর কিছু দুষ্ট বাম তার মাথায় কিছু খারাপ বুদ্ধি দিলেন, তারপর তাকে ভুল বোঝানো হইলো। এটা আসলে খুব কি বলবো, খুব চটকদার ন্যারেটিভ, কিন্তু রিয়ালিটির সাথে সম্পর্ক খুবই কম। যেই দলগুলিকে আপনি গণজাগরণ মঞ্চে থাকার জন্য কোট আনকোট অ্যাকিউজ করতে পারেন, সিপিবি বলেন, বাসদ বলেন, এগেন এই পলিটিক্যাল পার্টিগুলি আমি করি না, এই পলিটিক্যাল পার্টিগুলির অসংখ্য পজিশন নিয়ে আমি মানে আপনি যদি আমাকে ক্রিটিক করতে থাকেন, বামপন্থীদের ক্রিটিক করার জন্য আমি সারাদিন বসে করতে পারবো, খুব আনন্দ নিয়ে করতে পারবো। কিন্তু সিপিবি বলেন, বাসদ বলেন, বা অন্য কোনো দল বলেন বামপন্থীদের মধ্যে, জোটের দলগুলা বাদে, ওয়ার্কার্স পার্টি, জাসদ বাদে, কিন্তু 2014 ইলেকশনকে ভ্যালিডেট করার জন্য যায় নাই। তারা কিন্তু 2014 ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তার মানে কথাটা হচ্ছে যে যেহেতু ঘাতক দালালদের ব্যাপারে একটা সেন্টিমেন্ট বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে ছিল, এবং যেহেতু বামপন্থীরা কখনোই মানে এই জামাতি শক্তিগুলির সাথে কোনো জায়গায় ঐক্যমত্য হয় নাই, বা তারা কখনোই হাতে হাত ধরে থাকে নাই, ফলে জামাত বিরোধী রাজনীতির ক্ষেত্রে বামপন্থীদের একটা আলাদা লেজিটিমেসির জায়গা আছে। এইটা আমরা আওয়ামী লীগের সাথে 2013-তে হাইরে গেছি। আমরা আওয়ামী লীগের সাথে গণজাগরণ মঞ্চে 2013-তে পারি নাই। আমাদের আন্দোলন, যে আন্দোলন আমি নিজে তখন স্কুলে পড়ি, আমি গেছি এই আন্ডারস্ট্যান্ডিং থেকে যে আওয়ামী লীগ আর জামাতের মনে একটা আতাত হয়ে গেছে, এই আওয়ামী লীগ জামাতের আতাত ঠেকানোর জন্য আমাদের যাইতে হবে। এটা হচ্ছে আমার সেই সরল শিশু মনের বোঝাপড়া। এই বোঝাপড়া থেকে প্রচুর লাখ লাখ মানুষ গেছে, তাদেরকে বামপন্থীরা আলাদা কোনো ডিরেকশনে স্টিয়ার করতে পারে নাই, ফলে আন্দোলন ক্রমাগত 5-7 দিনের মাথায় পুরোপুরি আওয়ামীকরণ হয়ে গেছে। আপনাদের গণজাগরণ মঞ্চের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে এটাও মনে রাখতে হবে যে সাজিদা চৌধুরী যখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এই গণজাগরণ মঞ্চে গেছেন, তখন তিনি হচ্ছে শেখ মুজিবের কথা, বঙ্গবন্ধু এই আলাপ করাতে তাকে বোতল ছুড়ে মারা হয়েছে যে শেখ মুজিবের আলাপ শুনতে চাই না, পারলে পাবলিকের আলাপ কিছু করতে পারলে করো। তা সেটা আসলে আমাদের একটা ঐতিহাসিক কাফারা, আমরা 2013 কাফারা দিতেছি যে আমরা এরকম একটা বড় 40 বছর ধরে যেটা পরিস্থিতি তৈরি হলো, মানুষ তিলে তিলে ঘাতক দালালদের বিরুদ্ধে অবস্থান তৈরি করে, সেটার জন্য একাডেমিক অবস্থান তৈরি করে, রাজনৈতিক অবস্থান করে জাহানার ইমামরা যে লড়াইটা করে গেলেন, সেই লড়াইটা থেকে আমরা কোনো আপনার বক্তব্য মনে পরিষ্কার। আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, আপনি যদি এটা জবাব দিতেন। একটা জায়গায় রনি যেভাবে ফ্রেম করেছেন আমি সেভাবে ফ্রেম করতে চাই না, কিন্তু আমি এরকম করে বলতে চাই যে বাংলাদেশের বামপন্থী রাজনীতি কি শেষ পর্যন্ত একটা এলিট এবং দেশ মানে কথিত দেশ বিভাগের আগের রাজনীতিক ধারায় প্রচলিত একটা বড়লোক মানে খুব ধনী হিসাবে বড়লোক না, শিক্ষায় দীক্ষায় একটু আগানো, সুন্দর করে কথা বললে তাদের রাজনীতি হয়ে আটকে থাকে কিনা, এবং যারা হচ্ছে পরে মুসলমান মাদ্রাসায় পড়ে তাদের প্রতি একটা শ্রেণীবিদ্বেষ সেই বামপন্থা লালন করে কিনা, তারা মনে করে কিনা যে বামপন্থী যে রাজনীতি, অর্থাৎ আমি সরাসরি বলি ছাত্র ইউনিয়নের কোনো শাখা কি মাদ্রাসায়
থাকার ব্যাপারে কোনো সময় কোনো আলোচনা হয়েছিল? কোনো সিপিবির কোনো শাখা কি আসলে যারা ইমাম সাহেবদের ইয়াতে যারা আছেন, ইমাম মসজিদে, তাদের কাছে কি কোনোদিন গেছিল, নাকি এইটা মানে উই আর দে অলওয়েজই? আপনি যদি আমাদেরকে 2 মিনিট একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, কমিউনিস্ট পার্টির বিষয়ে যে আলোচনাটা, সেই কমিউনিস্ট পার্টির বিষয়ে আলোচনা আপনি আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেন। ছাত্র ইউনিয়ন বিষয়ে আমরা 2020-21 এর দিকে কয়েকটা মাদ্রাসায় প্রাইমারি কিছু কাজ করার কথা ভেবেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে মাদ্রাসায় আমি ঢুকতে চাইলেও মাদ্রাসায় আমি কেন, যেই মাদ্রাসায় শিবির মনে করেন ফাংশন করে, ওই মাদ্রাসা অন্য কোনো ইসলামিক সংগঠনে ঢুকতে পারে না। সেখানে হইতেছে বামপন্থী ঢুকাতে অনেক পরের কথা। আর এখানে বসে রনি ভাই বুঝায় যে ইনটলারেন্সের কালচার প্রাইমারি এস্টাবলিশ করছে হচ্ছে লিবারালরা, যারা হচ্ছে কালচারাল এলিট। একটা কথার উত্তর দেওয়া খুব জরুরি। এখন অবশ্যই আমাদের মাদ্রাসায় ঢুকতে হবে। মাদ্রাসায় এবং ক্যাডেটে ঢুকতে না পারলে সামনের দিনে বামপন্থী ছাত্র রাজনীতি নাই। কারণ যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা সব থেকে বেশি বঞ্চিত, তারা সব থেকে বেশি নিগৃহীত। কিন্তু আমি আপনাকে 2টা পয়েন্ট বলতে চাই। একটা পয়েন্ট হচ্ছে যারা সারাদিন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করেন। গত 5ই আগস্টের পর থেকে 4টা আলাদা আলাদা মাদ্রাসা শিক্ষার্থী তাদের যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় মারা গেছেন, অর্থাৎ এবং তার প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ 4 জন মারাই গেছেন। তাহলে বাকিদের অবস্থা চিন্তা করেন। আপনি কি এই সংগঠনগুলিকে, যারা সারাক্ষণ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নানান রকম ভাবে পলিটিক্যালি টুল হিসেবে ইউজ করার চেষ্টা করে, তাদেরকে দেখছেন এর বিরুদ্ধে কথা বলতে? আমি কিন্তু এরকম একটা মানববন্ধনে যায় দাঁড়াইছি, সেটা খুবই সামান্য। আমাদের সাংগঠনিক কাছে সব জায়গায় বাড়াইতে হবে, সেটাও সত্য। কিন্তু যাদেরকে আপনি বলতেছেন যে এরা এদের পক্ষে, এরা যেন বা হচ্ছে রাইট উইঙ্গাররা এদের পক্ষে, তাদেরকে কি কখনো আপনি দেখছেন মাদ্রাসার চলমান যে সংকটগুলি, সেই সংকটগুলিকে অ্যাড্রেস করতে? দেখেন নাই। একটা ছোট্ট কথা বলি, আমি এই ফ্রেমওয়ার্কের সাথে একমত না। মানে আমার মনে হয় রনি ভাই এখন যেটা করতেছেন সেটা হচ্ছে উনি গ্রীষ্মকালে শীতকালের ওয়াজ করতেছেন। উনি যদি মানে আওয়ামী লীগ আমলের কথাগুলি আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হচ্ছে এই মুহূর্তে আল্লামা পিনাকি ভট্টাচার্য এবং দ্বিতীয় হচ্ছে ইলিয়াস হোসেন। তারা দুইজনের কেউই তার নামটা ঠিক করে বলেন। মানে আপনি তো তার নামের সাথে মানে উনি তো একটা নামটা ঠিক করে বলেন, সেজন্য আমি বলতেছি। ঠিক আছে, আপনি জানেনই, আমি তো মানে আরেকবার করার তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। মানে ঠিক আছে, ওকে 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 ওকে, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। আচ্ছা ফাইন। বাংলাদেশে গত 11 মাসে ঠিক কি কি হয়েছে? আপনি যখন বলতেছেন যে বাংলাদেশের প্রধান কালচারাল প্যারাডাইম হচ্ছে আপনার এই মানে লেফট লিবারাল আইডিওলজিক্যাল জায়গা, গত 11 মাসে কতগুলো জায়গায় লালনের গান বন্ধ করা হয়েছে? গত 11 মাসে কতগুলি জায়গায় মাজার ভাঙা হয়েছে? গত 11 মাসে কতগুলি জায়গায় মব জাস্টিস তৈরি করে, নানান রকম অবস্থান তৈরি করে, মানুষের পোশাক নিয়ে মানুষকে পুলিশ করা হয়েছে? ধরলাম শেখ মুজিব অনেক বড় ফ্যাসিজমের আইকন, সেই জন্য শেখ মুজিবের ভাস্কর্য ভাঙতে হয়েছে। কিন্তু কোন অ্যান্টি ফ্যাসিজমের প্রয়োজনে, কোন ক্যালকেশিয়ান কি বলবো হেজিমনির বিরোধিতা করার প্রয়োজনে সিধু কানুর ভাস্কর্যগুলো ভাঙতে হয়েছে আপনি বলতে পারেন? ইনটলারেন্সের কথা এই 2025-এর মানে আগস্টে দাঁড়ায় বামপন্থীদের বা লিবারালদেরকে বলা, এটা একটা কি বলবো, আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক। ওকে, আপনার কাছে আবার আসবো। আপনি 1 মিনিটের পরে ম্যাকমোলার আপনি বলেছেন